পদ্মা সেতুর দুপ্রান্তে মুরাল আর উদ্বোধনী স্থাপনা নির্মাণে ব্যয় প্রায় 100 কোটি টাকা। দরপত্র ছাড়াই কাজ দেওয়া হয় রূপপুরের বালিশকাণ্ডের বিতর্কিত প্রতিষ্ঠানকে। আমাদের এখানে কিন্তু এক পয়সা কারো ক্ষমতা নাই যদি না উপরে দিক থেকে অনুমোদন হয়। মোরালের কষ্ট কিন্তু আমাদের বেশি হয়। মোরালের কষ্ট যেটা হয়েছে আমরা সেটা দেখছি, আমরা অ্যাডভাইজারের কাছে পাঠাবো। এবার সাবেক রেলমন্ত্রী সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেফতার। আদালতে হাজির করা হতে পারে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। এস আলমের নিয়ন্ত্রণাধীন 5 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে গেছে ইসলামী ব্যাংকের প্রায় 8,500 কোটি টাকা। অর্থ লোপাটের কৌশল বলছেন বিশ্লেষকরা। কেন অন্যান্য ব্যাংকগুলোর আপনার লিকুইডিটি ঘাটতে পারলো? অনলি বিকজ অফ হিম, কারণ সে তো টাকা পয়সাগুলো সব নিয়ে নিছে। রিকভারির চেষ্টা করছি, সেটা যদি আসে, আগে প্রতিষ্ঠানটার ভিত তো শক্ত বা ভিতটা তো ওটার উপর দাঁড়াই দিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে পেটে লাগা গুলির ক্ষত ভোগাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনেককে। কবে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে বলতে পারছেন না চিকিৎসকরা। আমার পরিবারকে কিভাবে দেখবো? আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। আমি অনেকের পিছনে ছিলাম, হুট করে একটু পরে অনেকের পেটে এসে গুলি লাগে এবং ওই গুলি লাগার পরে এখানে দেখতে পেলাম যে একটু রক্ত। কতটুকু স্বাভাবিক একটা পুরুষ না, ছেলে পরিবারের বড় সন্তান, সেদিক থেকে কতটুকু সক্ষম হবে জানি না। মাত্র সেকেন্ড ইয়ারে পড়তেছে। টানা বৃষ্টিতে জলমগ্ন সাতক্ষীরার নিম্নাঞ্চল। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, ঘরবাড়ি। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় দুর্ভোগে গ্রামবাসী। ঘরবাড়ি পড়ে গেছে, বর্ষায় এখন আর থাকতে পারতেছি না। বৃষ্টি হয়ে দাম অনেক কড়া তোলাই গেছে। 4 বিঘের মতন আরও অনেকজনের বেগুন খেত, কলা বন, আখ বন, এসব টমাটো বন, এসব তোলাই গেছে। Take 2 steps to your right. ট্রাম্পকে হত্যার জন্য প্রায় 12 ঘন্টা ঝোপের মধ্যে লুকিয়েছিলেন আততায়ী রায়ান ওয়েসলি। সাবেক মার্কিন প্রেসিডেন্টকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার দাবি। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পদ্মা সেতুর দুপ্রান্তে 2টি মুরাল আর উদ্বোধনী স্থাপনা নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের বিস্তারিত জানতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে তাড়া দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা। প্রকল্পের অংশই ছিল না সেগুলো। উদ্বোধনের তাড়াহুড়োয় কোনো রকম টেন্ডার ছাড়াই এমন এক প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয় যারা ঘটিয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড। পুরো টাকা তুলেও নিয়েছে প্রতিষ্ঠানটি। সহকর্মী আখলাকুস সাফা বিস্তারিত জানাবেন। 2022-এর 25 জুন দিনভর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে তড়িঘড়ি করে সেতুর দুপ্রান্তে নির্মাণ করা হয় উদ্বোধনী কমপ্লেক্স। তাতে একটি করে মুরাল ও উদ্বোধনের ফলক, চারপাশে বেদি, সামনে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্যও রয়েছে। দুই প্রান্তে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার 2টি মুরালের উচ্চতা ছিল মোট 6,642 বর্গফুট। খরচ আকাশচুম্বী। চূড়ান্ত বিলের নথিপত্র বলছে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় করা হয়েছে 94,62,000 টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 7,44,00,000 টাকারও কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ সহ আনুষঙ্গিক আরও বিভিন্ন কাজ করে সেখানে বিল দেখানো হয়েছে 66 কোটি টাকা। একই কাজ জাজিরাতে করতে ব্যয় হয়েছে 42,53,00,000। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে 116,92,00,000 টাকা। উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত দুই প্রান্তের এই মুরালগুলোকে কেন্দ্র করে, যেগুলো সেতু প্রকল্পের কোনো অংশই ছিল না। সরকার পতনের পর মুরালের এই ছবিগুলো মুছে দেয়া হয়েছে।
মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয় সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সে কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স অ্যান্ড কনস্ট্রাকশনকে। প্রতিষ্ঠানটি এখন ঠিকানা বদলে অন্য জায়গায় চলে এসেছে। এই সেই প্রতিষ্ঠান যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ড ঘটিয়েছিল। এক একটি বালিশের খরচ দেখিয়েছিল ৬,০০০ টাকা, আর সেই বালিশ উপরে উঠানোর খরচ দেখিয়েছিল ৮০০ টাকা করে মজুরি। একই প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ তলা একটি হল নির্মাণ করে, যার ছাদ ধসে যায় একাংশ। এমন সমালোচিত একটি প্রতিষ্ঠানকে কি করে ওই কাজ দেয়া হয়েছিল তড়িঘড়ি করে, তাও আবার টেন্ডার ছাড়া? এ বিষয়ে জানতে চাইব সেতু বিভাগের তখনকার যিনি তদারকি করেছেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলীর কাছে। সাংবাদিকরা পারেন নাই তখন কিছু বলতে, আমরা তখন কিছু বলতে পারিনি। পারছি কি বলেন, আমাদের এখানে কিন্তু 1 পয়সা কারো ক্ষমতা নাই যদি না উপরে দিক থেকে অনুমোদন হয়। মোরালের কষ্ট কিন্তু আমাদের বেশি হয়। মোরালের কষ্ট যেটা হয়েছে আমরা সেটা দেখছি, আমরা অ্যাডভাইজারি কাছে পাঠাবো। শুধু মোরালই নয়, অস্বাভাবিক ব্যয় হয়েছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। দিনব্যাপী আয়োজনে ব্যয় হয় 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্রে কাজ হয়নি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সোমবার রাতে ডিবি কার্যালয়ে একে একে নিয়ে আসা হয় বিগত সরকারের 2 প্রভাবশালী ব্যক্তিকে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয় তার মহাখালীর বাসা থেকে, আর শ্যামলীর একটি হাসপাতাল থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে রাত 11টার দিকে ময়মনসিংহ থেকে ডিবি কার্যালয়ে আনা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। হাসপাতালের 833 নম্বর রুম থেকে তাকে নিয়ে যাওয়া হয়। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সে দফায় রেলপথ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 15 বছরের ব্যবধানে সাবেক রেলমন্ত্রীর অস্থাবর সম্পত্তি অস্বাভাবিক হারে বাড়ার অভিযোগ ছিল। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। এই রাতেই 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত 12:30টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। যাত্রাবাড়ি সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম আছে। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে কজনের নাম আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরেরও নাম আছে। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক হওয়া 2 সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে রাত 11টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নিজের ঋণ নেয়ার পাশাপাশি নিজের নিয়ন্ত্রণে থাকা অন্য ব্যাংকে টাকা রেখে তাও লুটে নিয়েছেন এস আলম। এর ফলে এই গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা 5 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও ইসলামী ব্যাংকের প্রায় 8.5 কোটি টাকা আটকে গেছে। এসব টাকা ফেরত পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, নামে বেনামে ঋণ নিয়ে নিজের নিয়ন্ত্রণের সব প্রতিষ্ঠানকেই ঝুঁকিতে ফেলেছে এস আলম। কয়েক বছর আগেও বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। প্রতিটি সূচকেই ছিল সবার উপরে। 2017 সালে এস আলমের নিয়ন্ত্রণে যাওয়ার পরই অবনতি হতে থাকে ইসলামী ব্যাংকের। নিজে নামে বেনামে ঋণ নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণে থাকা অন্য ব্যাংকে টাকা রেখে তাও লুটে নিয়েছে এস আলম। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 5 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের আটকে গেছে প্রায় 8.5 কোটি টাকা। সবচেয়ে বেশি টাকা আটকে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 3043 কোটি টাকা। প্রায় 3000 কোটি টাকা আটকে আছে ইউনিয়ন ব্যাংকে। এরপরই আছে SIBL, গ্লোবাল ইসলামী এবং আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে। ইসলামী ব্যাংকের টাকা লোপাটের এটিও এস আলমের একটি কৌশল বলে মনে করেন বিশ্লেষকরা। যেহেতু এস আলমের গ্রুপে সেই 7টা ব্যাংকে বা 6টা ব্যাংকের মানে আপনার অ্যাপারেন্টলি মালিক, সেই জন্য যে ব্যাংকে সারপ্লাস ডিপোজিট থাকে সেই ব্যাংকে বলে যে ব্যাংকে আপনার ডেফিসিট হচ্ছে তাকে আপনাকে মানে তাকে লেন্ডিং করার জন্য। কেন অন্য ব্যাংকগুলোর আপনার লিকুইডিটি মানে ঘাটতে পারলো? অনলি বিকজ অফ হিম, কারণ সে তো টাকা পয়সাগুলো সব নিয়ে নিছে। এখন যেহেতু ওই ব্যাংক ডিপোজিট আনতে পারতেছে না, এই ব্যাংক ভালো পারতেছে, সুতরাং তাকে বলতেছে ওই ব্যাংকে আপনি ডিপোজিট দেন, মানে আপনি লেন্ডিং করেন যাতে করে তাকে বাঁচায় রাখা যায়। অন্য ব্যাংকে টাকা ধার দিয়ে নিজেই এখন ঝুঁকিতে ইসলামী ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেই হিমশিম খাচ্ছে ব্যাংকটি, ধার নিতে হচ্ছে অন্য ব্যাংক থেকে।
ইসলামী ব্যাংকের ঝুঁকির তো এখন আর কোনো অভাব নাই, মানে ঝুঁকি তো বেসিক্যালি একটাই, যে একটা গ্রুপ সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। এটা যদি ওনাদেরকে না দিত কি হইতো, উনি নিত। তো সুতরাং ঝুঁকি বৃদ্ধি হবে মানে কি, ঝুঁকি তো একটাই, ওইখান থেকে আপনি হয়তো বা কিছু ঝুঁকি কমাতে পারতেন, কিন্তু এখন কমে আরেকজনকে দিলেন, তাই তো। ঝুঁকিটা তো হচ্ছে আপনার জন্য। ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া প্রতিটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এখন চরম সংকটে, তাই এখনই এ টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। রিকভারির চেষ্টা করছি, সেটা যদি আসে আগে প্রতিষ্ঠানটার ভিত তো শক্ত, বা ভিতটা তো ওটার উপর দাঁড়াই দিতে হবে। আমরা নড়বড়ে অবস্থায় এক্ষুনি ইসলামী ব্যাংক কেন অন্য কোনো ব্যাংক বা বিগ কর্পোরেটের কথা এই 1-2 মাসের চিন্তা করতে পারছি না। ব্যাংকে আমানত বৃদ্ধি পেলে একবারে না হলেও কিস্তির মাধ্যমে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অনিক কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। এখন তার প্রিয় ক্যাম্পাসে থাকার কথা থাকলেও আছেন হাসপাতালের বেডে, বয়ে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেটে লাগা গুলির ক্ষত। জানেন না কবে আসলে স্বাভাবিক জীবনে ফিরবেন। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। অনেকের এ চোখে নানা প্রশ্নের সমীকরণ মিলছে না। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, কবেই বা লেখাপড়া শেষ করে ধরবেন পরিবারের হাল। আসলে আমার কি হবে, আমার পরিবারকে কিভাবে দেখবো? আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। মানে 2 বছর আমার স্বাভাবিক জীবন থেকে দূরে যাইতে হবে। হাজারো শিক্ষার্থীর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সামনের সারির মুখ ছিল অনিক। দৃপ্ত কণ্ঠে স্লোগানে উদ্দীপ্ত করতেন আন্দোলনের সহযাত্রীদের। তবে 16 জুলাই এক গুলিতেই থমকে যায় অনিকের পৃথিবী। গুলিতে খাদ্যনালীর ক্ষতিটা বারবার ভোগাচ্ছে, যার সুরাহা ঠিক কিভাবে হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। স্থানীয় ছাত্রীদের সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা, তারা রামদাও, তারপর হচ্ছে আপনার চাপাতি, দেশি বন্দুক, মানে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে। তারা যখন ধাওয়াকে পালাচ্ছিল তখন যেতে যেতে গুলি মারে, এবং একটা গুলি এসে আমার পেটে লাগে। পেটে লাগার পর আমার খাদ্যনালী ড্যামেজ হয়ে যায়, পাকস্থলী ড্যামেজ হয়, এবং আমার অ্যাপেন্ডিসাইটটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই ওটা কেটে বাধ্য হয়েছে। তবে এক জায়গায় অনেককে ভাগ্যবান বলতেই হয়। রাজপথে যে যোদ্ধাদের কাঁধে ভর করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, অসুস্থতার সময় তারাই পরিবারের সদস্যের মতো দিনরাত সেবা করছেন। আমি অনেকের পিছনে ছিলাম। হুট করে একটু পরে অনেকের পেটে এসে গুলি লাগে, এবং ওই গুলি লাগার পরে এখানে দেখতে পেলাম যে একটু রক্ত, পরে হচ্ছে একটু পরে ধীরে ধীরে এত ব্লাডিং হচ্ছিল যে ওটা দেখার পরে অনেকে আমরা হচ্ছে মানে ভীতসংস্ত হয়ে গেছিলাম। কতটুকু স্বাভাবিক একটা পুরুষ ছেলে, পরিবারের বড় সন্তান, সেদিক থেকে কতটুকু সক্ষম হবে জানি না। মাত্র 2nd ইয়ারে পড়তেছে এখন, সেই দিক থেকে আমরাও চিন্তিত আছি। পাশাপাশি ওর সাপোর্ট দেওয়ার জন্য, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক ওর সাথে আছি। তবে যত আঘাতই আসুক, অনেকরা দমে যেতে চায় না, সব সময় ধারণ করতে চায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোডের 10 তলার নিচে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হয়েছিলেন রংপুরের কাউনিয়ার নিজামুদ্দিনের পুত্র অটোরিকশা চালক আব্দুল লতিফ। বছরখানেক আগেই বিয়ে করেছিলেন শাহিদাকে। একমাত্র রোজগারের ব্যক্তি হারিয়ে দিশেহারা তার নববধূ সহ পরিবার। চোখের পানি একমাত্র ভরসা রংপুরের কাউনিয়ার বল্লভ বিশু গ্রামের সন্তানহারা নিজামুদ্দিনের। বাড়িতে কেউ গেলেই ছেলের কথা বলে কেঁদে ওঠেন তিনি। 3 সন্তানের মধ্যে বড় ছেলে আব্দুল লতিফ অটোরিকশা চালাতেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যেই গত 20 জুলাই জীবিকার তাগিদে পথে নামেন তিনি। পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জের চিটাগাং রোডের 10 তলা বিল্ডিং এর নিচে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হন লতিফ। অনেক খোঁজাখুঁজি শেষে পরের দিন ঢাকা মেডিকেলের মর্গে তার লাশ পান স্ত্রী শাহিদা বেগম। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। শনিবার দিন দুপুরবেলা দুজন একসাথে খাওয়া দাওয়া করছি। বিকালবেলা আমি বাহিরে গেছি, ওয়ো গাড়ি নিয়ে বের হয়েছে। তারপরে দেখার খবর পাইছি ঢাকা মেডিকেলে আছে। রবিবার দিন দুপুর 1:30টার দিকে পাইছি। মেলা কিছু ধারণের এবার কয়া গেছে, মনে করেন 15 দিন আসিল থাকি, মেলা কথা কয়া যা, কিন্তু 15-16 দিনকের মাথাতে এই অবস্থা।
এলাকায় সজ্জন তরুণ হিসেবে খ্যাতি ছিল লতিফের। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা, চাইছেন ন্যায্য বিচার। আমার কাছে সব ছবি আছে, ডকুমেন্টও আছে। এই জায়গায় গুলিটা লাগছিল, এদিক দিয়ে বাইরে হয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এলাকাবাসীর পক্ষ থেকে। আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করা এবং সরকারি বেসরকারি তরফে তাদের পাশে থাকার আহ্বান ছাত্র শিক্ষকদের। আমরা সব সময় মুগ্ধ ভাই এবং শহীদ আবু সাইদ ভাইকে সবাই প্রাধান্য দিচ্ছি, কিন্তু আসলে সারা বাংলাদেশে যত শহীদ আছে আমরা সবাইকে পথে প্রান্তরে খুঁজে দেখে তাদের হাতে যদি আমরা কোনো অনুদান তুলে দিতে পারি বা তাদের যে সমস্যাগুলো শুনে যদি সমাধান দিতে পারি, আমার মনে হচ্ছে যেটা করা উচিত আমাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের একটা সঠিক তালিকা করে তাদের পাশে সরকারি এবং বেসরকারি সকল শ্রেণীর লোককে এগিয়ে আসা দরকার। এরই মধ্যে কিছু অর্থ সহায়তা পেয়েছে আব্দুল লতিফের পরিবার। তবে আগামীতে সংসার চালানোর মতো অবলম্বন নেই হতদরিদ্র পরিবারটির। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপোলিতে বিপদগ্রস্ত 154 জন বাংলাদেশি অভিবাসী। IOM এর সহযোগিতায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস। সোমবার লিবিয়ার বুরাকিয়ারের একটি ফ্লাইটে এই অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ বেলা 12টার দিকে দেশে পৌঁছাবে বলেও ধারণা করা হচ্ছে। অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়া নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। ডিটেনশন সেন্টারে থাকা এই সকল প্রবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানব পাচারের শিকার। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে লিবিয়া, ত্রিপোলি ও বেনগাজি থেকে 300-র অধিক অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে অদ্যাবধি মোট 2465 জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া আগামী 19 সেপ্টেম্বর ত্রিপোলি এবং 30 সেপ্টেম্বর বেনগাজি থেকে দুটি ফ্লাইটে আরও 3 শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। প্রায় 3 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গীতে ওয়াশিং কারখানায় লাগা আগুন। সোমবার রাত 10:30টার দিকে গাজীপুরের টঙ্গী বেসিক এলাকায় আবেদিন ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় রাত 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনে থাকা বিভিন্ন মালামাল এরই মধ্যে পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি। কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন সাতক্ষীরার তালা উপজেলার নিম্নাঞ্চল। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের। কারো ঘরবাড়িতে পানি উঠেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। দ্রুতই সরকারি খাল দখলমুক্ত করার দাবি জানিয়েছেন গ্রামবাসী। কদিনের ভারী বৃষ্টিতে ডুবেছে সাতক্ষীরার তালা সদরের জিয়ালানলতা গ্রাম। তলিয়েছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়িঘরেও। বৃষ্টি থেমে আসলেও এখনো পানিবন্দী নিকারিপাড়ার কয়েকশো পরিবার। জ্বলছে না চুলা, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়াচ্ছে পানিবাহিত রোগ ব্যাধিও। টানা বৃষ্টি আর আমরা গরিব গরিব মানুষ, আমাকে পা পচি যাচ্ছে, গায়ে যাচ্ছে বিষাক্ত পানি। পানিতে আমাদের সমস্যা, যাওয়া আসার কষ্ট, রান্না বান্নার কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট। বাচ্চা কাচ্চা পানিতে নামতেছে, চুলকানি হচ্ছে, গা হচ্ছে। ঘর বাড়ি পড়ে গেছে, বাসায় এখন আমি থাকতে পারতেছি না। মসজিদে মনে করেন যে লোকজন নামাজ পড়তে আসতে পারতেছে না, ওইদিকে ডিপ টিউবওয়েল, ওইখান থেকে পানি প্রতিদিন পানি আনা হয়, মা বোনেরা পানি আনে, সেটা আনতে পারতেছে না, রান্না বান্না বন্ধ। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ সরকারি খাল দখল করে মাছের ঘের করেছেন প্রভাবশালীরা। তাই বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পুকুর, জলাশয়ের মাছ ভেসে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে ফসলেও ক্ষতির শঙ্কা চাষিদের। খালে আটকাই দেয় সরকারি খাল, এর জন্য জলবদ্ধতা আমরা এই দুর্ভোগে আটকে আছি। ঘের করতে করতে মানুষ একেবারে কবরস্থান পর্যন্ত চলে এসেছে, যে কারণের জন্য আমাদের জলানলতা এই জলবদ্ধতা। ঘের টোটাল হচ্ছে 5টা, আপনার 600 থেকে 600 বিঘা, 650 বিঘা হবে। আর ক্ষতির পরিমাণ 4 থেকে 4.5 কোটি টাকার মতো ইনভেস্ট করা।
ঘের প্লাবিত হয়ে গেছে, মাছ বেরিয়ে গেছে। বৃষ্টি হয়ে দাম অনেক কটা তোলাই গেছে, 4 বিঘের মতন। আরও অনেকজনের বেগুন ক্ষেত, কলা বন, আখ বন, এসব টমাটো বন এসব তোলাই গেছে। টানা বৃষ্টিতে যখন প্লাবিত নিম্নাঞ্চল, ঠিক তখনই বেতনা নদীর উপকূল রক্ষা বাঁধ ভেঙে আবারও প্লাবিত হচ্ছে তালার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। গ্রীষ্মকালীন শাকসবজির যোগান কমে আসছে বাজারে। নতুন করে শীতকালীন আগাম শাকসবজির চাষাবাদ শুরু করেছেন চাষিরা। আর কদিন পরেই বাজারে এসব শাকসবজি উঠতে শুরু করবে। আমরা নওগাঁয় যেতে চাই, আমাদের সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন। একটু দেখে আসতে চাই নওগাঁর চাষিরা আসলে এই মৌসুমে কি শাকসবজি চাষ করছেন। শফিক, একটু জানাবেন আমাদের কি কি শীতকালীন সবজি চাষ করা হচ্ছে? কিছুদিনের মধ্যেই তো নিশ্চয়ই সেগুলো বাজারে আসতে শুরু করবে। বৃষ্টি, আসলে গ্রীষ্মকালীন শাকসবজিগুলোর যোগান প্রায় ফুরিয়ে আসছে, সেই সাথে শীতকালীন আগাম শাকসবজিগুলো চাষ শুরু হয়ে গেছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এই জমিতে মূলা চাষ শুরু করেছেন চাষিরা এবং তারা পরিচর্যা করছেন। পার্শ্ববর্তী অন্য যে জমিগুলো আছে সেগুলো প্রস্তুত করছেন। তবে আবহাওয়া আসলে অনুকূলে না থাকার কারণে বেশ একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তারও আগে প্রচন্ড খরা ছিল। এই খরা এবং প্রতিকূলতা মোকাবেলা করেই তারা চাষাবাদ করছেন। আশা করছেন কয়েকদিনের মধ্যে আসলে এই শাকসবজি বা যে মূলা চাষ করেছেন সেগুলো বাজারে উঠবে। একই সাথে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর সেসবগুলো বাজারে উঠবে। আমি একজন চাষির সঙ্গে একটু কথা বলে সরাসরি জানাবার চেষ্টা করি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে চাষাবাদ হচ্ছে আসলে এবছর কি একটু দেরিতে হয়ে গেল কিনা? হ্যাঁ, এবছর একটু দেরি হয়ে গেল, কারণ খরার কারণে দেরি হয়ে গেল। তারপর যদি আমরা ফসল ফলাইছি, তারপরে হলো বর্ষার কারণে ফসল উঠতে একটু দেরি হলো। তবু 10-12 দিনের মধ্যে যে মূল্যটা আমরা গাড়িয়েছি তাতে বৃষ্টির কারণে লেট হলো। তারপরেও 10-15 দিনের মধ্যে আমরা বাজারে নিয়ে যেতে পারবো। কি কি ফসল চাষ হচ্ছে? ফসল হচ্ছে আপনার শাকসবজি, মূলা, কপি, আলু, টমেটো, এগুলি আমরা চাষ করার জন্য। এই বছর আসলে ভালো সবজি হবে কিনা কেমন বোঝা যাচ্ছে? এখন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ভালোভাবে আমরা করতে পারবো। আর আবহাওয়া এরকমই যেভাবে বৃষ্টিপাত নামলো, যদি এভাবে নামে তাহলে তো ভালো আমরা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি শুনছিলেন যে আসলে চাষাবাদ শুরু হয়ে গেছে, শীতকালীন আগাম শাকসবজির চাষাবাদ যেটি শুরু হয়। তবে এই চাষিরা বলছেন যে আবহাওয়া প্রতিকূলতা থাকায় আসলে তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছে। তবে সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে শীতকালীন আগাম শাকসবজির যে সমাগম ঘটে বাজারে সেটি কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘটবে এবং যে চাহিদা আছে সেটি পূরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন চাষিরা। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি শফিক। শরীয়তপুরের জাজিরার পদ্মা পারে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বালু খেকোদের দৌরাত্মেই নদী ভাঙন বেড়েছে। তাই ভাঙন রোধে টেকসই বাঁধ ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। পদ্মা নদী বেষ্টিত বিস্তীর্ণ জনপদ শরীয়তপুর জাজিরার মাঝিরকান্দি এলাকা। গত 2 সপ্তাহে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে গেছে প্রায় 200 পরিবার। হুমকিতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আবার কবে স্থায়ী ঠিকানায় বাস করতে পারবেন এই দুশ্চিন্তা ঘিরে ধরেছে ভাঙন কবলিত এলাকার মানুষদের। আমাদের জায়গা জমি যা ছিল সবই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙতে যাইয়া পরে আবার এখানে বাড়ি করছি। এরপর আবার ওখানে কইছি আমরা এখানে থাকতার মহন আমাকে এনে সব ভাঙ্গে চুরিয়ে গেছে। আজকে যেন এই জায়গায় রাঁধছি, কালকে যেন আমরা কই রাঁধুম, কই থাকুম, কই যাম, সেই আশ্রয় আমাকে নাই। 1962 সাল থেকে এই পর্যন্ত 13 বার ভাঙ্গা হয়েছে। তীরবর্তী এলাকার মানুষের দাবি, পদ্মা সেতু সংলগ্ন হওয়ায় ভাগ্য পরিবর্তনের আশায় বুক বেঁধেছিল এ অঞ্চলের বাসিন্দারা। কিন্তু দুপারে দেদারসে বালু তোলায় এখন ঘর বাঁচানোই দায়। অবৈধভাবে ড্রেজিং না করলে আমাদের এখানে আবার চর পড়ে যাবো, আমরা থাকতে পারবো। ওই ব্রিজের করে থেকে ড্রেজারে মাটি কাট দেয়া
আজকে 2 বছর ধরে আমাদের মার্কেট এই পরিস্থিতি হয়েছে, বুঝলেন। এখন আমরা অসহায়, আমরা এখন সরকারি জমিনে আশ্রয় নিচ্ছি। চলতি বছর বরাদ্দের অভাবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিগত বছরগুলোতে পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি আপতকালীন ব্যাগ জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। প্রতিদিনে কিছু কিছু কার্যক্রম চলতেছে অলরেডি। এখন এই সময়টাতে হচ্ছে কি এত বেশি মানুষের দুষ্ট লোকের দৌরাত্ম্য বেড়েছে যে আমরা মানে কি বলবো, আমরা নিজেরাও হারিয়ে উঠছি। আর আশ্বাস নয়, ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবি পদ্মাপাড়ের মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাড়াবাড়ির দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। দাতা ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানটির নামে বিপুল সম্পত্তি রয়েছে, সেখান থেকে আয় হওয়া অর্থ 2 যুগ ধরে আত্মসাৎ করেছেন মাদ্রাসা সুপার, অথচ উন্নয়ন নেই অবকাঠামোর। গত বছরই দাখিল পরীক্ষায় পাশের হার 0। আর্থিক কেলেঙ্কারি তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। 1970 সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠা হয় মোড়দহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসা। প্রায় 1 একর জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসার আয়ের জন্য স্থানীয়রা 6 একর জমি ও 3 একর জায়গায় পুকুর দান করেন। 1984 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। 80 ও 90-এর দশকে ব্যাপক সুনাম অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাসার শিক্ষক আর অভিভাবকদের অভিযোগ, প্রতি বছর জমি থেকে প্রায় 8 লাখ টাকা এবং পুকুর জলাশয় থেকে আয় হয় আরও 5 লাখ। এত কিছুর পরও বেহাল শ্রেণীকক্ষ, গত 24 বছরে নেই কোনো অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী কমেছে আশঙ্কাজনক হারে। এখানে 17-18 জন শিক্ষক আছে, অথচ 17-18 জন শিক্ষার্থীও নাই। রেগুলার 5 জন 4 জন 3 জন 4 জন এরকম করে ক্লাস হয়। আমরা এসে যদি শিক্ষার্থী না পাই, আমরা কি এই ব্রেঞ্চগুলোকে পড়াবো স্যার? আপনারাই বলেন। একমাত্র এই মাদ্রাসার এই ছাত্র অবনতির একমাত্র কারণ হলো সুপার সাহেব। ব্যাপক অনিয়ম দুর্নীতির জন্য মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারিকে দুষছেন তারা। ছাত্রছাত্রীর একটা টিফিন খরচ বা হয়তো ভালো একটা শিক্ষার ব্যবস্থা, এটা আমাদের মাদ্রাসায় নাই। সেই জন্য মানুষ ছাত্রছাত্রী দিতে চায় না। মোটামুটি 24 বছরে 2 থেকে 2.5 কোটি টাকার মতন আয় হয়। এই টাকাগুলো সম্পূর্ণ সে আত্মসাৎ করে। আমরা ব্যাংকের স্টেটমেন্ট উঠে দেখছি, একটা টাকাও সুপার আজ অব্দি জমা দেয়নি এবং টোটালি আত্মসাৎ করেছে। 6 লক্ষ 7 লক্ষ টাকার গাছ বেচে, একটা ঘর বেচে, সমস্ত টাকা সে আত্মসাৎ করে নিয়ে গেছে। সেই প্রতিবাদ আমরা এই 16-17 বছরে আমরা করতে পারিনি, করতে আসলে আমাদের নামে মামলা করে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করেন মাদ্রাসা সুপার। ক্যামেরায় কথা বলতে অপারগতা জানিয়ে টেলিফোনে দাবি করেন সব অভিযোগ বানোয়াট। এর আগেও তদন্ত হয়ে গেছে, দুর্নীতি তদন্ত হয়ে গেছে। ওরা আমাকে হয়রানি করার জন্য আমাকে এগুলো করতেছে। ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব নেওয়ার পর উত্থাপিত আর্থিক কেলেঙ্কারি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো কিভাবে এখন উন্নয়ন হয় নাই বা হয় না, এটা উনি ভালো বলতে পারবেন, আমি আসলে এই বিষয়ে বলতে পারবো না। বা দেখলাম যে 2 লাখের কিছু উপরে আর কি, সামথিং 2 লাখ সামথিং টাকা আমি স্টেটমেন্টে দেখলাম যে এরকম আছে আর কি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আমরা তাদের বিগত বছরের আয় ব্যয়ের হিসাবটি নিচ্ছি। তো এই প্রতিষ্ঠানে যেহেতু আমাদের একটু ওখানে প্রশাসনিক সমস্যাই চলছে, পরিচালনা পর্ষদ নিয়ে ওখানে সমস্যা, অধ্যক্ষকে নিয়ে অভিযোগ রয়েছে, সুতরাং এই সংক্রান্ত তথ্যগুলি আসলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে এখনো পাইনি। আমরা তদন্তটি শেষ হলে আশা করছি যে ওখানকার দ্বন্দ্ব নিরসন হলে আমরা বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখব। আমিন বাবু, যমুনা নিউজ। সরকারি প্রকল্প অনুযায়ী বিনামূল্যে দোকান বরাদ্দ দেওয়ার কথা, অথচ প্রভাব খাটিয়ে দোকানীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। সাবেক এমপির ছত্রছায়ায় এমন অপকর্ম করতেন ইউনুস আলী এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই পলাতক রয়েছেন এই অভিযুক্ত। তার বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। রাস্তার পাশেই ঝুড়িতে শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, অথচ তাদের জন্য নির্মাণ করা হয়েছে দোতলা মার্কেট। খরচ হয়েছিল প্রায় 3 কোটি টাকা। দিনাজপুরের কাটলা বাজার এলাকা গ্রামীণ হাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় 2 তলা একটি মার্কেট নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সে সময় দোকানীদের প্রতিশ্রুতি দেওয়া হয় নতুন মার্কেটে তাদের জায়গা বরাদ্দ দেওয়া হবে, কিন্তু ভবন নির্মাণের পর পাল্টে যায় দৃশ্যপট।
অভিযোগ উঠেছে কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী প্রত্যেক দোকানের জন্য নিয়েছেন নগদ অর্থ। টাকা না দেয়ায় অনেকেই পাননি দোকানের জায়গা। তবে যারা পেয়েছেন সবাইকেই গুনতে হয়েছে 40,000 থেকে 5 লাখ টাকা। এই ঘটনায় ক্ষুব্ধ দোকানিরা। যখন বিল্ডিং হলো হওয়ার পর এখন নেতা গোতারা এখন বলে কত টাকা না দিলে জায়গা দেবো না। আমি টাকা চেয়ারম্যানের দিনে দেখে আমাকে এখানে জায়গা দেয়নি। আমরা এখান থেকে অনেক এক থেকে দোকান করি, আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে টাকা নিছে 1,80,000 টাকা নিছে। আমিও দোকান করি এই সিটের উপর, তা আমাকে জায়গা না দেওয়ার পর টাকা চাইছিল, আমি টাকা দিতে পারি নাই, আমি ওই যে ওখানে যাই বসে থাকি। টাকার বিনিময়ে অন্য মানুষকে তুলে দিয়েছে, আর জায়গা পাওয়ার যোগ্যতা তারা অনেকেই জায়গা পায় নাই। সমস্ত দোকানদার যারা এখানে ভুক্তভোগী তাদের কাছে নিয়ে যে আমরা একটা অভিযোগ দিয়েছি টিউনো স্যারের কাছে, যিনি বলছে যে আমরা এটা একটা ব্যবস্থা নিব। এই বিষয়ে ইউনুস আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন 27 দোকানি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউনো। মাইকের সামনে না বললে হয় না, এই সময় আসলে আমরা কোনো বক্তব্য আমাদেরকে পাবলিকলি দিতে নিষেধ করা আছে। চেয়ারম্যান যদি টাকা নিয়ে থাকেন বিষয়টা উনি ঠিক করেন নাই, কারণ এইভাবে তো উনি নিতে পারেন না। 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইউনুস আলী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ধরা পড়ার আগে প্রায় 12 ঘন্টা যাবৎ গলফ কোর্সের পাশের ঝোপের মধ্যে লুকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী রায়ান ওয়েসলি রুথ, এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। দাবি করেছে এজেন্টদের দ্রুত তৎপরতাই বাঁচিয়ে দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প গলফ কোর্সে হাজির হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার কারণেই সরাসরি তার দিকে অস্ত্র তাক করতে পারছিল না ওই দুর্বৃত্ত। সোমবার 58 বছর বয়সী রায়ান ওয়েসলিকে আটকের ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশ। জানিয়েছে গলফ কোর্সের 50 মাইল দূর থেকে তাকে গ্রেফতার করা হয়, আর পুলিশের বডি ক্যামে সেই দৃশ্য ধরা পড়ে। হত্যা চেষ্টা এবং অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করা হয়েছে হাওয়াইয়ের বাসিন্দা রায়ানকে। কানে গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় রোববার আবারও হত্যার চেষ্টা করা হয় ট্রাম্পকে। রিপাবলিকান প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। আততায়ীর হামলা থেকে বেঁচে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে বেশ কিছুক্ষণ দুজনের কথা হয়। আন্তরিক কথোপকথনে ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন বাইডেন। ফোন কলের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন রিপাবলিকান নেতা। ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয় সৌজন্য ও হৃদ্যতাপূর্ণ ছিল তাদের আলাপ। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুজনের কথা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে হামলার চেষ্টার খবর পেয়েই এর আগেও একবার ট্রাম্পের সাথে কথা বলার চেষ্টা করেন বাইডেন, তবে সংযোগ স্থাপন সম্ভব হয়নি। দ্বিতীয়বারে যোগাযোগ হয় দুজনের। অবৈধ অনুপ্রবেশ এবং অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে কঠোর আইন কার্যকর করেছে জার্মান সরকার। সীমান্তে কড়াকড়ির পাশাপাশি নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের ক্ষেত্রেও। কর্তৃপক্ষের অভিযোগ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে এসব অবৈধ অভিবাসী ও শরণার্থীরা, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে। জার্মান প্রতিনিধি সামিরা সেতুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। সম্প্রতি জার্মানিতে বেড়েছে বিভিন্ন অপরাধ। বেশিরভাগ ঘটনাতেই অভিযুক্তের তালিকায় উঠে এসেছে দেশটির রাজনৈতিক ও মানবিক কারণে আশ্রয় প্রত্যাশীদের নাম। এর পাশাপাশি অবৈধ অভিবাসীরাও জড়িয়ে পড়েছে নানা অপরাধে। চুরি ছিনতাইয়ের পাশাপাশি সন্ত্রাসবাদেও জড়িয়ে পড়েছে এসব শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা। কর্তৃপক্ষ বলছে অভিযুক্তদের বেশিরভাগই আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক এবং আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক। এসব অপরাধ দমাতে এবার কঠোর আইন কার্যকর করল জার্মান সরকার। অভিযুক্তদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। অন্যদিকে কড়াকড়ি আরোপ করা হয়েছে সীমান্তে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের। এটা একটু বেশি কড়াকড়ি হয়ে যাচ্ছে, আর একটু সহজ করে দিলে যাদের ক্রিমিনাল রেকর্ড নেই বা ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু নেই তাদেরকে আরেকটু শিথিল করলে মনে হয় সাধারণ মানুষ যারা আছে তারা একটু বেশি উপকৃত হতো। তাদের উচিত এই বিষয়ে আরেকবার চিন্তা করা বা মানে যৌক্তিক কোনো সিদ্ধান্তে আসা। এখানে আসলে শুধুমাত্র যে ভালো যে আপনার অভিবাসন প্রত্যাশীগুলো আসে, আর ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে অনেক ক্রিমিনাল তারপর অন্যান্য দেশে ক্রাইম করে এই দেশে কিন্তু ঢুকে পড়তেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি এই পদক্ষেপটা তাদের নেওয়া জরুরি ছিল। এ পরিস্থিতিতে সেনজেন ভিসাধারী পর্যটক ও মালামাল বহনকারী যানবাহনগুলোরও পোহাতে হতে পারে ভোগান্তি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। জনরোষের মুখে 2 বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও শ্রীলঙ্কার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় রাজাপাকসে পরিবার।
4 দিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের ছেলে নমল রাজাপাকসে। এই পরিবারেরই ঘনিষ্ঠ মনে করা হয় আরেক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকেও। জরিপে অবশ্য এগিয়ে অনুরা কুমারা দিশানায়কে ও সাজিদ প্রেমাদাসা। তাই শ্রীলঙ্কার রাজনীতি রাজাপাকসেদের প্রভাবমুক্ত হবে কিনা তা নিয়ে বিশ্লেষণ চলছে। 2022 সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষুব্ধ নাগরিকদের তাণ্ডবের এই দৃশ্য তোলপাড় তোলে বিশ্ব রাজনীতিতে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, রাজনৈতিক সহিংসতা সহ নানা ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিদায় নেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে। ঐতিহাসিক সেই ঘটনার 2 বছর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আবারও দৃশ্যপটে রাজাপাকসে পরিবার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিন্দা রাজাপাকসের ছেলে নমল রাজাপাকসে। যদিও বিভিন্ন জরিপ বলছে চূড়ান্ত লড়াইয়ের জন্য এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মার্ক্সবাদী জেভিপি নেতা আবু অনুরা কুমারা দিশানায়কে এবং বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। তবে নমল রাজাপাকসের সমর্থনও কম নয়। নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী এই নেতা। আমার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। শ্রীলঙ্কার বাকি রাজনীতিবিদদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ নেই? শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো একজন রাজনীতিবিদের কথা ভাবুন। কেউ কি আছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? আমি গতানুগতিক কোনো রাজনীতিবিদ নই। সিস্টেমটাকে আমি বদলাতে চাই। রাজনীতি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে আমি বদলাতে চাই। মূল্যস্ফীতি 70% থেকে 5% নিচে নামিয়ে আনা, সুদের হার কমানো, রিজার্ভ বাড়ানো সহ নানা অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও বেশিরভাগ নাগরিকের আস্থা নেই বর্তমান প্রেসিডেন্টের ওপর। এমনকি রনিলকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দোসরই মনে করেন দেশটির বেশিরভাগ ভোটার। ক্ষমতায় যেই আসুক, চ্যালেঞ্জ তো একই। তারা যদি সেগুলোকে মোকাবেলা করতে না পারে তাহলে সবার আশাবাদ হতাশাবাদে পরিণত হবে। অর্থনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগে থাকতে হবে আরও 3-4 বছর। আন্তর্জাতিক তহবিল থেকে যে ঋণ আমাদেরকে দেয়া হয়েছে তার স্থায়িত্ব কতটুকু, এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে। আপাতত শ্রীলঙ্কার ভোটারদের চাওয়া পর্দার পেছন থেকে রাজাপাকসের মদদে রনিল ও আমলাতন্ত্র যেভাবে দেশ চালাচ্ছে তা থেকে বের হওয়া, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচনে জনগণই একমাত্র পক্ষ নয়, ভারত, চীনের মতো প্রতিবেশী দেশগুলোও এখানে কলকাঠি নাড়বে মত অনেকের। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।